আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যেই পাঠ্যসূচি মানবন্টন প্রদান করা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটি প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন। কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী। তো এসএসসি ২৬-এর পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যেই সিলেবাস প্রদান করা হয়েছে, আপনারা জানেন যে গণিত বিষয়ে গণিতের যে বই সেখানে মোট ১৭টি অধ্যায় রয়েছে। ১৭টি অধ্যায়। এই ১৭টি অধ্যায়ের মধ্য থেকে ৮টি অধ্যায়কে সিলেক্ট করা হয়েছে, কারণ এখন সংক্ষিপ্ত সিলেবাস। ২০২৬-এর পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের উপরে পরীক্ষা দিবে, এজন্য ১৭টি অধ্যায় থেকে কমিয়ে কমিয়ে মোট ৮টি অধ্যায়কে বাছাই করা হয়েছে, যে এই ৮টি অধ্যায়ের উপরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। তো সেই ৮টি অধ্যায় কি কি? তো আমাদের এই যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যে সিলেবাসটি প্রদান করা হয়েছে সেটি আপনারা ইতিমধ্যে যে সামনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। সবার প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন। এই অধ্যায়টির উপরে প্রশ্ন করা হবে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে দ্বিতীয় অধ্যায় রয়েছে। তারপর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টি রয়েছে। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায়টি রয়েছে। এরপর অষ্টম অধ্যায় বৃত্ত, এই অধ্যায়টি রয়েছে। এরপর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়টি। একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়টি। ষোড়শ অধ্যায় পরিমিতি এবং সর্বশেষ সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। তাহলে এখানে তো মোট ৮টি অধ্যায় রয়েছে। আমরা যদি দেখি তাহলে মোট ৮টি অধ্যায় হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮। এই হচ্ছে মোট ৮টি অধ্যায়। সংক্ষিপ্ত সিলেবাসে এই ৮টি অধ্যায়কে নির্ধারণ করা হয়েছে যে এই ৮টি অধ্যায়ের উপরেই প্রশ্নপত্র তৈরি করা হবে। তো এই যে ৮টি অধ্যায়ের উপরে যে প্রশ্নপত্র তৈরি করা হবে, মানবন্টনটা কি? মানবন্টন হচ্ছে, আমরা জানি যে গণিত পরীক্ষাটা ১০০ নম্বরের উপরে হয়, পূর্ণ নম্বর ১০০। এই ১০০ নম্বরের মধ্যে আবার ভাগ ভাগ করা আছে। সৃজনশীলের অংশের জন্য ৫০, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য ২০ এবং বহুনির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর জন্য ৩০। এই হচ্ছে মোট ১০০। তো এই যে সৃজনশীলের জন্য যে ৫০ নাম্বার, হ্যাঁ, আমরা এটা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করি। সৃজনশীলের জন্য যে ৫০ নাম্বার নির্ধারণ করা হয়েছে, সেখানের মধ্যে মোট ৪টা বিভাগ থাকবে। ৪টা বিভাগ থাকবে। ক বিভাগ, তার নাম হচ্ছে বীজগণিত। খ বিভাগ, তার নাম হচ্ছে জ্যামিতি। গ বিভাগ, তার নাম হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এবং ঘ বিভাগ, তার নাম হচ্ছে পরিসংখ্যান। এই ৪টি বিভাগ, অর্থাৎ আমাদের যে ৮টা অধ্যায় রয়েছে, সেই ৮টা অধ্যায়কে এই ৪টি বিভাগে ভাগ করে প্রশ্নগুলো আর কি আসবে। তো এই ৪টা বিভাগের মধ্যে ক বিভাগের নাম হচ্ছে বীজগণিত। আমাদের এখানে এই ৪টা বিভাগের প্রতিটা বিভাগ থেকে ২টা করে প্রশ্ন আসবে। সবাই একটু খেয়াল করি, এই ৪টা বিভাগের প্রতিটি বিভাগ থেকে ২টি করে সৃজনশীল প্রশ্ন আসবে। তো দুইটা করে দিতে হবে না, ৪টা বিভাগের প্রতিটা বিভাগ থেকে ২টি করে সৃজনশীল প্রশ্ন আসলে কয়টা হয়? ৮টা। দিতে হবে ৫টা সৃজনশীল প্রশ্নের উত্তর। এবং কিভাবে করে করতে হবে সেটি হচ্ছে, এই ৪টা বিভাগের প্রতিটি বিভাগ থেকে বাধ্যতামূলকভাবে একটি করে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে ৪টা সৃজনশীল হয়, আরেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর যে কোনো বিভাগ থেকে করা যাবে। মোট ৫টা সৃজনশীলের অ্যান্সার করলে আমরা ৫০ নাম্বার পাবো। সৃজনশীলের এই হচ্ছে ৫০ নম্বর। তো এই যে ৫টা সৃজনশীল অ্যান্সার করার যেই বিষয়টা, বিভাগ কয়টা? ৪টা। প্রতিটি বিভাগ থেকে যদি কোনো শিক্ষার্থী ৫০ নাম্বারের ৫০ নাম্বারই পেতে চায়, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সবাই সৃজনশীলের ৫০ নাম্বারের মধ্যে ৫০ নাম্বারই পাবেন ইনশাআল্লাহ। তো এই যে সৃজনশীলের ৫০ নাম্বার, অর্থাৎ ৫টা সৃজনশীল তাকে যে অ্যান্সার করতে হবে, সে যদি করে এই ৫টা সৃজনশীলের অ্যান্সার, সেই ক্ষেত্রে তাকে খেয়াল রাখতে হবে ৪টা বিভাগের প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে সৃজনশীলের অ্যান্সার করতেই হবে। এখানে লেখা রয়েছে ন্যূনতম একটি করে, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নসহ মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে সৃজনশীলের অ্যান্সার করলে ৪টা সৃজনশীল হয়, আরেকটা সৃজনশীলের অ্যান্সার সে যে কোনো বিভাগ থেকে করতে পারবে। তো এই হচ্ছে ৫টা সৃজনশীল। যদি কোনো শিক্ষার্থী ৫টা সৃজনশীলের অ্যান্সার করলো কিন্তু কোনো একটি বিভাগকে সে বাদ দিয়ে ফেলছে, তাহলে কিন্তু হবে না।
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার একটা সৃজনশীলের নাম্বার কাটা পড়ে যাবে, কারণ বাধ্যতামূলকের যেই নিয়মটা সে সেটা অনুসরণ করে নাই। প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে সৃজনশীলের অ্যান্সার করতেই হবে, তাহলে হলো 40। পঞ্চম প্রশ্নটা সে যে কোনো বিভাগ থেকে করতে পারে, অর্থাৎ একটা বিভাগ থেকে সে 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারে, আর বাকিগুলো থেকে একটা একটা করে মোট 5টা সৃজনশীল হয়ে যাবে। কিন্তু 4টা বিভাগের মধ্য থেকে 3টা বিভাগকে মিলিয়ে 5টা সৃজনশীলের অ্যান্সার করে ফেললো, একটা বিভাগে টাচ করে নাই, তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে এই যে বাধ্যতামূলকের যে একটা সৃজনশীল তিনি মিস করেছেন, তিনি বাদ দিয়েছেন, তিনি 5টা অ্যান্সার করেছেন কিন্তু একটা বিভাগ বাদ দিয়েছেন, তাহলে হবে না। সেই ক্ষেত্রে একটা সৃজনশীলের নাম্বার কাটা পড়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আশা করব এই দিকটাতে আপনারা সচেতন থাকবেন যে প্রতিটি বিভাগে আমাকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে সৃজনশীলের অ্যান্সার করতেই হবে। পঞ্চম প্রশ্নটা আমি যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে পারি, কোনো সমস্যা নেই। তাই এই হচ্ছে সৃজনশীলের 50 নম্বর। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমি কত নাম্বার পাবো? 20 নাম্বার। প্রশ্ন আসবে 15টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা। এর মধ্য থেকে আমাকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ আপনি চয়েস করতে পারবেন। 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে বরাদ্দ। তাহলে 10টি প্রশ্নের অ্যান্সার যখন করবেন তখন আপনি 20 নম্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করার পর আমাদের সামনে যেই টপিক্সটা আসবে সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ করা, অর্থাৎ এমসিকিউ যেটা। তো এখানে 30টা প্রশ্ন আসবে। আমাদের যে 8টা অধ্যায়, সেই 8টা অধ্যায় থেকে মিলিতভাবে মোট 30টি প্রশ্ন আসবে, 30টারই অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 নাম্বার করে। তো এখানের মধ্যে এই যে বিভাগগুলো ভাগ ভাগ করা আছে না, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এমসিকিউর বেলাতেও এই জিনিসটা অনুসরণ করা হবে। যেমন বীজগণিতের যে অংশ, সেখান থেকে 12টা থেকে 15টা এমসিকিউ আসবে। এটা শিক্ষা বোর্ডের তরফ থেকে যেই সিলেবাসটা প্রদান করা হয়েছে সেখান থেকে এই কথাগুলো বলতেছি। বীজগণিতের যে অংশ, সেখান থেকে 12টা থেকে 15টা এমসিকিউ আসবে। বীজগণিতের যে অংশ সেটা হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3, তারপর হচ্ছে গিয়ে অধ্যায় 11। এই যে আমাদের যে 8টা অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে, সেই 8টা অধ্যায়ের মধ্য থেকে এই 3টা অধ্যায় হচ্ছে বীজগণিতের অংশ। তো এই অধ্যায় 2, 3, 11 এই অধ্যায়গুলো থেকে 12টা থেকে 15টা এর মধ্যেই এমসিকিউ আসবে। এরপর জ্যামিতি অংশ থেকে 10টা থেকে 13টা এমসিকিউ আসবে। জ্যামিতির অংশ কোনটা কোনটা? সেটা হচ্ছে 7, 8 এই 2টা অধ্যায় হচ্ছে জ্যামিতির অংশ। জ্যামিতির অংশ থেকে 10টা থেকে 13টা এমসিকিউর মতো আসতে পারে। তারপর ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায় 9, অধ্যায় 16 ত্রিকোণমিতি এবং পরিমিতি, আর অধ্যায় 17 পরিসংখ্যান। তো এই অধ্যায়গুলো থেকে মোট 5টার মতো প্রশ্ন থাকবে। এটা একটা তারা রেঞ্জ দিয়ে দিছে, সীমানা দিয়ে দিছে যে 30টা যে এমসিকিউ হবে, সেই 30টা এমসিকিউ এর মধ্য থেকে বীজগণিতের যে অংশ সেখান থেকে কি পরিমাণ এমসিকিউ আসতে পারে, জ্যামিতির অংশ থেকে কি পরিমাণ এমসিকিউ আসতে পারে, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান এইগুলো থেকে কি পরিমাণ এমসিকিউ আসতে পারে, তার একটা ধারণা আমাদেরকে এখানে মধ্যে দিয়ে দিল, যে আমরা এটা জেনে থাকলাম যে কিভাবে করে এমসিকিউটা আসবে, কোন জায়গা থেকে কয়টা করে আসবে, এটা তারা আমাদেরকে বললো। তো এমসিকিউ হচ্ছে 30টা এমসিকিউ আসবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। এই হচ্ছে মোট 30 নাম্বার। তাহলে পুরো গণিত পরীক্ষাটা 100 নাম্বার, সৃজনশীলের জন্য 50, সংক্ষিপ্তর জন্য 20, এমসিকিউর জন্য 30, এই হচ্ছে মোট 100। তো আজকের এই পর্বে আমরা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য যেই সংক্ষিপ্ত সিলেবাসটি প্রদান করা হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে, আমরা সেই সিলেবাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন।